আহসান বাবা দ্রুত বের হ, বাড়িতে চোর এসে তোর বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাজদাক আহসানের হাতে লাঠি গুজে দিয়ে তাকে নিয়ে বের হলেন। আহসান মনে মনে ক্ষুব্ধ হলো, তা মুখে প্রকাশ করলো না। এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তরির উপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেয়ে এসে, যে কিনা নিজের স্বামীর হাতে ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধা ঘন্টা ছেলেকে নিয়ে চিরুনি তল্লাশি চালানোর পরও মাজদাক চোরের টিকিটুকু অবধি খুঁজে পেল না। ভারাক্লান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো আহসানের বাবা, চোরকে পেলে? মাজদাক হুঙ্কার ছেড়ে বলেন, আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস, আমার বাড়ির বউয়ের হাত চেপে ধরে। আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওর হাত ভেঙে হাতে ধরিয়ে দেব। শোভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বলেন। মাজদাককেও শান্ত করে ঘরে পাঠালেন। এসব কিছুর মাঝেও মধুবিবি আর চোখে আহসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতে ঠিক এই বরাবরই তো সে মেরেছিলেন। আবার আহসানের হাতের ক্ষতটা দেখো, তাজা ঘা মনে হচ্ছে, রক্তে কাপড়টা অনেকটাই ভেজা। তবে কি আহসানই? ঘটনা আন্দাজ করতে পেরে মধুবিবি মনে মনে বেঁচেই হাসলেন। খোদা একই দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শোভা এবং আহসান দুজনে নিজ কক্ষে শুতে চলে গেল। মধুবিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়, চোরটা যদি রাতে আবার আসে। মধুবিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বলেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাইতে চোখেও অনেক কম দেখি। তুমি কেমন ধারার মাইয়া যে নিজের স্বামীর হাত চিনো না? তরি হতবিহ বলে নাই বলো, ওটা উনি ছিলেন? তরি চোখে পানি চলে এলো। সে কেন আহসানের হাত চিনতে পারল না? হাতে দাদিমা অনেক জোরে বাড়ি মেরেছেন, হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করলো? আহসান তাকে আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধুবিবি আবার বলেন, বোকা মেয়ে লোক, হুদাই আমার নাতনিটারে আমার হাতে মাইর খাওয়াইলা। বেচারি কি দোষ? আর ছিল বউয়ের সঙ্গে দুইটা কথা কইতে, তুমি না বুঝা না শুই না তারে বিপদে ফালাইলা। হাত থেকে রক্ত বাইর হয়েছে, হাতে তেনা পেঁচাইয়া রাখছে। তরি চাপা স্বরে বলো, এখন যাবো একটু ওনার কাছে। মধুবিবি ঝাড়ি মারার স্বরে বলেন, এখন গিয়া কি করবা? যা অঘটন ঘটানোর তা তো ঘটাইছ। রাইতে 3টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি কইরা আসছে। মধুবিবি বিছানায় শুয়ে পড়তো। তরি শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে, আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, আজ সরকারি ছুটির দিন, স্কুল কলেজ ও অফিস সব বন্ধ। কাল রাতের অদ্ভুতপূর্ব ঘটনার পর সবারই ঘুমোতে বেশ দেরি হয়ে গেছে। ফলাফল তরি আর রুমি দুজনেই খুব দেরি করে ঘুম থেকে উঠল। তরি প্রথমে দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টা নিয়ে কাচুমাচু করলো, সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। কাল রাতে তরি পরিকল্পনা করেছিল সকালে উঠেই আহসানের কাছে গত রাতের বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে, কিন্তু নাস্তার টেবিলে মাজদাক ও আহসান কাউকেই দেখতে পেল না তরি। শোভার কাছে শুনল আজকে নাকি গুদামে নতুন মাল আসবে। সকাল সকাল পিতা পুত্র সেখানেই গেছে। শোভার সঙ্গে রান্নাবান্নার কাজ ছেড়ে তরি বারবার আহসানের ঘরের সামনে উকিঝুঁকি দিতে লাগলো, লোকটা কেন এখনো আসছে না। তরি পিছু পিছু তখনই রুমি এলো, হাতে বড়সড় একখানা দড়ি আর বড় একটা কাঠের টুকরো। তরির দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, দোল খাবে ভাবি? তরি প্রথমে না বলতে চাইল। মনোয়ারা পই পই করে বলেছিলেন, বাড়ির বউদের এত ছোটাছুটি করতে নেই। কিন্তু শেষে রুমি জোরাজোরির কাছে হার মানল। ভাবি আর ননদ দুজনে মিলে উঠোনে বড় আম গাছটার ডালে দড়ি বেঁধে দোলনা বানালো। প্রথমে তরি বসলো, রুমি পেছন থেকে ধাক্কা দিল। এরপর রুমি বসলো, তরি ধাক্কা দিল। দীর্ঘ সময় ধরে এতে দোলাদুলি পর্ব চলল। ননদ ভাবি নয়, ওদের সম্পর্ক যেন দুই শোয়ের মতো। ঠিক তখনই বাইকের শব্দ পেয়ে
তরি আহসানের উপস্থিতি অনুমান করতে পারল। রুমিকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে এলো। আহসানের সঙ্গে একটু শান্ত হয়ে কথা বলাটা যে খুব প্রয়োজন। আহসান ঘরে ঢুকতে তরি তার পিছু নিল। আহসান প্রথমে তরিকে পাত্তাই দিল না, যেন সে চেনে না তরিকে, যে নিজের স্বামীর স্পর্শ চেনে না, তার সঙ্গে কিসের কথা। তরির মনোযোগ আকর্ষণের জন্য আহসানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আহসান তখন সবে হাত থেকে ঘড়ি খুলছে। তরি হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভরকে গেল সে। তরি পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো তখনও হালকা ভেজা। নিজ নারীর এই রূপ যে অবজ্ঞা করা ঠিক কতটা কঠিন আহসান আস্থা ভয়াবহভাবে টের পেল। আহসান তবুও নিজ কাছে অবিচল রইল। তরিকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে রইলে তরি তার হাত টেনে ধরল। আহসানের শীত খাড়া হয়ে গেল। পুরো শরীর বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল। বৈধ স্পর্শের ক্ষমতা যে এতটাই বেশি, আহসান নমনীয় হয়ে পড়ল। তরির চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করল। তরি স্বামীর ক্ষত স্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। আমি যদি জানতাম ওটা আপনি, আমি তাহলে কখনোই ওভাবে চিৎকার করতাম না। মা গল্প করতো রাতে নাকি তেনারা এসে জানালা দিয়ে ইয়া লম্বা হাত বাড়িয়ে মানুষের রক্ত শুষে খায়। আমি আর গুনগুন রাতে ভয়ে জানলা বন্ধ করে রাখতাম। আমি এত বড় ভুল কি করে করলাম? আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। তরি মাথা নিচু করে ফেল। বড্ড খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমাট বেঁধে চোট লেগে কি বাজে অবস্থা হাতটার। আহসান অভিযোগের সুরে বলল, আমার হাতে যে ব্যথা লাগলো, আমি এখন কি করে খাবার খাবো? হাতে কিছু লাগলেই জ্বলে ওঠে, রক্ত বেরোয়। আজ বাইক চালাতে গিয়ে কি যে ব্যথা হয়েছিল। তরি আহসানের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিন এমন ভুল হবে না, ক্ষমা করবেন না আমায়? আহসান প্রতি উত্তরে বলল, এখন দুপুরের খাবার সময়, আমার হাতে তো ব্যথা, আমি কি করে এখন খাবো? তরি নির্দ্বিধায় বলল, আমি খাইয়ে দিব আপনাকে। আমি গুনগুনকে ভাত খাইয়ে দিতাম, আমার হাতে খাবেন? আহসানের নিকট হতে জবাব না পেয়ে তরি বলল, আচ্ছা থাক তাহলে, আপনি না চাইলে বাদ দিন। আপনি বিশ্রাম নিন, আমি আসছি তাহলে। তরি চলে যাওয়ার সময় আহসান কিছু ডেকে বলল, মৌনতা যে সম্মতির লক্ষণ, সে কি তুমি জানো না তরি? তরি ঠোঁটে জল জলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আহসানের জন্য ভাত বেড়ে নিয়ে এলো, সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা আর ডাল। অতি যত্নের সঙ্গে আহসানের মুখে হাতের নলা তুলে দিল। আহসান তরির অগোচরে নিজের অপর হাতে চিমটি কাটল। বিশ্বাস হচ্ছে সবটা হচ্ছে না। সন্ধেবেলা বাড়ি ফিরে আহসান বাড়িতে অনেকক্ষণ কি যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আহসানকে উদ্বেগে দেখে শোভা বলেন, কি হয়েছে? কিছু খুঁজিস বাবা? আহসান গম্ভীর স্বরে বলল, কাল মোটা দড়ি এনেছিলাম গুদামের মাল বেঁধে রাখার জন্য, কোথাও পাচ্ছি না, এখানেই তো রেখেছিলাম। শোভা উচ্চস্বরে রুমিকে ডেকে পাঠালেন। রুমি মায়ের ডেকে ছুটে এলো, তার পিছু পিছু তরিও এলো। এতক্ষণ তারা দুজন মিলে কার্টুন দেখছিল। গোপাল ভাঁড়ের পুরনো এপিসোডগুলো সন্ধ্যেবেলায় রিপিট হয়। শোভা রুমিকে দেখে বললেন, রুমি রে, তোর ভাইকে দড়ি খুঁজে দে তো। এখানে নাকি দড়ি রেখেছিল, কোথাও নাকি খুঁজে পাচ্ছে না, একটু দেখ তো মা। দড়ির কথা শুনে রুমি ওসখোস করতে লাগলো, মাথা চুলকে বলল, ও ওটা ভাইয়ের দড়ি ছিল। আমি আর ভাবলাম পুরনো বলে ফেলে দিয়েছে হয়তো। শোভা নিজ কন্যা ও পুত্রবধূর দিকে তাকিয়ে বলেন, এই তাহলে ননদ ভাবির দোলাদুলির ইতিহাস। আরে আহসান, দুপুরে যা কাণ্ড হয়েছিল বলে বিশ্বাস করবি না। ননদ দোলনায় বসে ভাবি সযত্নে দোলনা ধাক্কা দেয়, আর ভাবি বসে ননদ পিছু থেকে ধাক্কা দেয়। আমি আর তোর বুবু তো হাসতে হাসতে শেষ। আহসান তরির দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। পুচকে মেয়ে বিয়ে করার সুফল নামক কুফল। আহসান তরি আর রুমি উভয়কেই পড়তে বসিয়েছে। তরি সোজা কথাই মেনে গেল। রুমি গো ধরে বসে আছে, আর সে পড়বে না। শেষে আহসান বুকশেলফের উপর থেকে মোটা লাঠি বের করে রুমি লেজ কাটা বাদুরের মতো পড়তে বসেছে। পড়াশোনার প্রতি তার বিরাট অনীহা। নেহাতি আহসান তাকে ধরে বেঁধে রোজ পড়াতে বসায়, না হলে এই মেয়ে কবে যে গোলায় যেত।
এ নিয়ে আহসানের আফসোসের শেষ নেই। টপারের বোন হয়ে তার পড়াশোনার প্রতি এত অনাগ্রহ। এক পড়তে বসার মাঝেই আছে 3 বার 3 অজুহাতে পড়া থেকে উঠল। প্রথমবার পানি খাওয়ার চলে, দ্বিতীয়বার বাথরুমে যাবার চলে, তৃতীয়বার বই আনার চলে। আহসান হতাশ, মেয়েকে বসে আনা তার পক্ষে অসম্ভব। নৈশভোজ শেষে টেবিল গুছিয়ে রাখবার সময় আহসান আর চোখে তরিকে ইশারা করেছিল, এর অর্থ রাতে জানালাটা খোলা রেখো। তরি রাতে স্বামীর কথা মতো যোগ্য স্ত্রী নেই, তাই হলো জানালাটা খোলা রেখে সজাগ হয়ে রইল। পাশে আহসান না এসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবেশ যখন শান্ত, আহসান তখন জানালেই স্বল্প আওয়াজে টোকা দিল। তরি কানে তা পৌঁছাতেই সে বিছানা থেকে সাবধানে উঠে বসলো। জানালার দিকে তাকাতেই আহসানের চাঁদ মুখখানি দেখল। পা টিপে টিপে দরজা খুলে বের হলো সে। অন্ধকারে অসাবধানে পা ফেলতে তরি চিৎপাটাং হয়ে পড়ে যেতে রইলে আহসান তাকে ধরে ফেলল। তরি মন আনন্দে পুলকিত হয়ে গেল। কেমন একটা নায়িকা অনুভূতি হচ্ছে তার। সিনেমার নায়িকা যখন পড়ে যায়, নায়ক বিদ্যুতের গতিতে এসে তাকে ধরে ফেলে। আচ্ছা, সে কি তবে নায়িকা? তবে নায়ক কি? আহসান। অবশ্য এতে মন্দ হবে না। এমন সুপুরুষ একজন মানুষ তরির নায়ক হইলে খুবই চমৎকার হবে। ক্ষণে ক্ষণে ভিলেনের হাত থেকে তাকে বাঁচাবে। আহসান তরির হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। আজ ভরা পূর্ণিমা। আকাশের মাঝে স্থান পেয়েছে গোলাকার গঠনের একটি বিশাল চাঁদ। চারিপাশে তখন শুনশান নীরবতা। মৃদু মৃদু বাতাসে পাশের গোটা কয়েক গাছের পাতাগুলো ক্ষণিক পরপর একে অপরে মিশে যাচ্ছে। তরির সঙ্গে আহসানের হাতের বাঁধন শক্ত হলো। তরি জড়সড় হয়ে বলল, আপনার ভয় করছে না? আহসান সরল কণ্ঠে বলল, কিসের ভয়? তরি ভয়ত স্বরে বলল, যদি এখন তেনারা আসেন? আহসান প্রশ্নের বান ছুড়ে দিয়ে বলল, কারা? তরি চুপিসারে বলল, উফ, আপনি কিছুই বোঝেন না, রাতে তেনাদের নাম নিতে নেই। তরির অদ্ভুত বুদ্ধিতির কথা শুনে আহসান ঠোঁটগুলো এলিয়ে হাসল। আবছা আলোয় সে হাসিটাকে সঠিকভাবে দেখার সুযোগ হলো না তরির। হেসে সে বলল, তাহলে আমি বাঁচিয়ে নেব, বিশ্বাস করো তো আমায়? তরি ঠান্ডা গলায় বলল, নিজের চেয়েও বেশি। আহসান তরিকে সঙ্গে নিয়ে বড় কাঁঠাল গাছের গুড়িটায় গিয়ে বসল। তরি একেবারে সন্নিকটে সে। একে অপরের শ্বাস নেওয়ার শব্দটাও শুনতে পাচ্ছে তারা। অকস্মাৎ বাতাসে তরির খোপা বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল। ছোট ছোট চুলগুলো এসে চোখে মুখে বাড়ি দিল। তরি হাত উঁচু করে পুনরায় বাঁধতে চাইল। আহসান অনুরোধের সুরে বলল, বেদনা যা ছন্ন ছাড়া তা কেন অবাধ্য বাঁধনে বাঁধতে চাও? তরির এই কথা উপেক্ষা করতে পারল না, হাত দুটো গুটিয়ে ফেল। আহসান হঠাৎ কি যেন খপ করে ধরল, তাতে আবছা তালির আওয়াজ হলো। তরি চমকে তার দিকে তাকালো। আহসান তরির দিকে নিজের হাতের মুঠোয় বাড়িয়ে দিল। তরি সযত্নে কৌতূহলে তা খুলতেই ভেতর থেকে একটা ক্ষুদ্র জোনাকি বেরিয়ে এলো। তরি তা ধরবার পূর্বেই কোথাও যেন উড়ে গিয়ে মিলিয়ে গেল। তরি হতাশ হয়ে আহসানের পানি চাইল। তীব্র হতাশা আচ্ছন্ন স্বরে বলল। আহসান তপ্ত কণ্ঠে বলল, তুমি যদি রেখে দিতে চাও তবে থেকে যাব, আর হেলায় ছুড়ে দিলে মিলিয়ে যাব। তরি সরলতামাখা স্বরে বলল, তাহলে আপনাকে আমি বয়ামে ভরে রেখে দিব। তাহলে আর হারিয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমাদের বাড়িতে মা আচার করার জন্য বড় বড় কাচের বয়াম ধুয়ে রাখে। সেগুলোতে রাখলে আপনি আর পালাতে পারবেন না। আহসান মায়াভর কণ্ঠে বলল, আচ্ছা রেখে দিও। এরপর পরস্পরের মাঝে চোখে চোখে সন্ধি হলো। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ যখন সমারোহ, তখন তারা একে অপরের চোখের নেশায় বন্দি। একে অপরের প্রতি নৈকট্য লাভের আশা যেন আরও বাড়ল। দৃষ্টির খেলা তখন অধরে এসে থামল। কখন যে তারা একে অপরের অধরে মত্ত হলো কে জানে। দুজনের নিঃশ্বাসমালা ঘন হয়ে গেল। আহসান নিজ স্ত্রীর গাল হাতের আজলাই পড়ে নিল। তরিও যেন নিজের ধ্যান হারিয়ে ফেল। তার মাথায় শুধু একটা শব্দ এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, আহসান, আহসান আর আহসান। মিনিটখানেক সময় অতিবাহিত হওয়ার পর যুগলের ঘোর কাটল। নিজেদের অবস্থান টেপে দুজনেই সরে গেল।
তীব্র অস্বস্তিতে একে অপরের দিকে তাকাতে ভুলল না তারা। এভাবে নীরবতার অদূরে কেটে গেল কিছু মুহূর্ত। চাঁদের অপরূপ সৌন্দর্যে ঘায়েল হলো তরি। চাঁদের দিকে তাকিয়ে তরি বলল, আজ রাতটা কত সুন্দর না? কি পেছন থেকে জবাব এলো, তুমি এই রাতের চেয়েও সুন্দর তরি। তরি লজ্জায় মাথা নুইয়ে ফেল। আহসান ফের বলল, তুমি মেয়েটা ভাদ্র মাসের তীব্র দাবানলে এক পশলা বৃষ্টির মতো সুন্দর তরি। তরি এত শক্ত কথার মানে বুঝল না, ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। রুমি আজ স্কুলে যায়নি, তার বেজায় জ্বর। হুট করে এত জ্বরের আগমন কোথা থেকে হলো কে জানে। শোভা প্রথমে স্কুলে না যাবার অজুহাত ভেবেছিলেন, পরে মেয়ের গায়ে হাত দিয়ে দেখলেন তীব্র জ্বর। জ্বরের ঘরে কী সব বিড়বিড় করছে যেন। রুমির এরূপ দশা দেখে তরির বড় করুণা হলো তার প্রতি। কলেজে যাবার কথা শুনে সেও বেঁকে বসল। সইকে এভাবে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না তার। শেষে শোভার বকুনি খেয়ে মুখ গোমরা করে কলেজে গেল সে। আহসান এসেই বলে তার অভিমান ভাঙাতে চাইল, তবে সফল হলো না। তার মন পড়ে আছে বাড়িতে রুমির কাছে। গুনগুনের জ্বর এলো, সে রুমির মতন স্কুলে যেতে চাইতো না। জ্বরে আলুথালু অবস্থায় কী সবচেয়ে বিয়ে করতো, কিছু মুখও তুলতে চাইতো না। জোর করে দুধ রুটি খাইয়ে দেওয়া হতো তাকে। জ্বর ভালো হয়ে গেলেও মিসের জ্বরের বাহানে স্কুল যেতে চাইতো না। মনোয়ারার বকুনিতে গাল ফুলিয়ে স্কুলে যেত। পেটে পেটে সে কি রাগ তার। ক্লাসে তরির আজ মনে। সকালবেলা রুমির জ্বরে নির্জীব মুখটাকে দেখে বারবার গুনগুনের কথা মনে পড়ছে কেন। গুনগুন কি ভালো আছে? নাতাশা, সুহা ও কুহু এসে ক্লাসের মাঝে তরির সঙ্গে কত গল্প জুড়ে দিল। তরির মাথায় সেসব ঢুকছে না। কোথায় আছে গুনগুন? ওই গুনগুনের কি মনে পড়ে বোনকে, নাকি খামখেয়ালিপনে ভুলে গেছে তরিকে? ক্লাস শেষে বাইকে করে আহসান নিয়ে এলো তাকে। তরি চুপচাপ বাইকে গিয়ে বসলো। আজ মন ভালো নেই তার। কেন নেই সেটা সে জানে না। তরি মৌনতায় আহসান বারবার লুকিং গ্লাসে তরিকে পর্যবেক্ষণ করলো। স্বভাবতই খুব বেশি কথা তরি বলে না, তবে এতটা গুটিসুটি মেরে চুপ করে বসে থাকার মতন মেয়ে তো সে নয়। কি যেন হলো আজ তার। বাড়ি ফিরে তরি রুমির ঘরে হানা দিল। গিয়ে দেখলো রুমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ মুখ কুচকে। মাছদাক ভাতের প্লেট হাতে নিয়ে বসে আছেন। ছোট ছোট নলা তুলে রুমিকে খাইয়ে দিচ্ছেন। অজান্তে তরির চোখ ঝাপসা হয়ে এলো। দরজার সামনে থেকে ঘুরে চলে এলো সে। বাবা মেয়ের একান্তের মুহূর্তে বাগড়া দেওয়াটা সংযতপূর্ণ হবে না। আহসানের ঘরে গিয়ে বসলো সে। আহসান ঘরে নেই, হয়তো দুপুরে খাবার খাচ্ছে। তরির শরীরে শক্তি নেই, কেমন একটা বিতৃষ্ণা ভর করেছে শরীরে। রুমির মতো একটা জীবন কি তার হতে পারতো না? এই যে বাবাকে হুটহাট বাবা বলে জড়িয়ে ধরতে পারা, জ্বর হলে বাবার হাতে খাবার খেতে পারা, এই সুখটুকু কি তার হতে পারতো না? একই জীবন তার। চারপাশে বাবার সমবয়সী এত লোক, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নেই। এটা কি কম কিছু? তরি বালিশে মুখ গুজে হামা করে কেঁদে উঠল। সেই কন্দন রুমির প্রতি হিংসা নয়, বাবার শূন্যতা ও তার প্রতি তীব্র অভিমান মিশ্রিত ছিল তাতে। একবার কড়া রোদে স্কুলে গোল্লা ছুট খেলে বাড়িতে ফিরে কড়কড়ে ঠান্ডা পানিতে গোসল করার ফলে তীব্র জ্বর এসেছিল তরির। ঠান্ডায় গলা বসে গিয়েছিল। খাওয়ার রুচি শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছিল। মনোরা যখন খাবার নিয়ে তরি পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত, হায়দার তখন অতি যত্নের সহিত মেয়ের মুখে খাবারের গ্রাস তুলে দিতেন। তরি তখন বেজায় বিরক্ত হতো। খাবার মুখে নিয়ে দীর্ঘ সময় বসে থাকতো, বড্ড তিতকুটে লাগতো যে। আহসান খাবার টেবিল থেকে উঠে তরিকে এদিক সেদিক খুঁজল, কোথাও পেল না। মেয়েটা তবে গেল কোথায়? তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো সে। ঘরে ঢুকতেই রীতিমতো চমকিত হলো সে। বিছানার উপর হয়ে শুয়ে তরি বালিশে মুখ গুজে রেখেছে। আহসান সদর্পণে তার সামনে গিয়ে দাঁড়ালো। একই মেয়েটা কাঁদছে কেন? মায়া ভরা দৃষ্টিতে একগুচ্ছ কৌতূহল নিয়ে আহসান স্ত্রীর মাথায় হাত রাখলো। তরি বিস্মিত হয়ে উঠে বসলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে ফেল। আহসান ভুরু কুচকে বলল, তুমি কাঁদছো কেন তুলতুল? দীর্ঘদিন পর নিজের পুরনো নাম কারো মুখে শুনতে পেয়ে তরি থমকে গেল। কিছু মুহূর্তের জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে ঘুরে গেল।
ঘর মিশ্রিত সুরে সে বলল। কি বললেন, আরেকবার বলুন না। আহসান স্বাভাবিক ভঙ্গিতে বলল। তোমার কি হয়েছে তুলতুল? শরীর খারাপ করেছে? রুমির মতো তোমারও জ্বর এলো নাকি? এটুকু বলেই তরির কপালে হাত রাখলো সে। কই না তো, জ্বর তো আসেনি। তরি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল, বুকের বেদনাকে বাইরে আসার সুযোগটুকু দেওয়ারও প্রয়োজন বোধ করল না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। আহসান তরির দিকে কিছুটা এগিয়ে গেল। তরি চুলে বিলি কাটতে কাটতে বলল। কি হয়েছে তুলতুল? তরি নিজেকে আর ধরে রাখতে পারল না। ছোট্ট হাসির ছানার মতো আহসানের বুকে মাথা রেখে কেঁদে ফেল। সে কি বাদ ভাঙ্গা কান্না সুর। আহসানের বলিষ্ঠ বুকও যেন কাঁপন ধরল। তরিকে অভয় দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আহসান বলল। তুলতুল, এই মেয়ে কি হয়েছে তোমার? আমাকে না বললে কিন্তু তোমার সঙ্গে আড়ি নেব। এভাবে কতক্ষণ আমায় আর দুশ্চিন্তায় ফেলে রাখবে? তরি হেসকি তুলতে তুলতে বলল। রুমির জীবনটা কত সুন্দর, তাই না? এই যে যখন তখন বাবাকে কাছে পায়, অসুস্থ হলে বাবার আদর পায়। এমনটা আমার সঙ্গে হয় না কেন? বাবা চলে যাওয়ার পর আমি আল্লাহকে বলেছি আমি যেন আর অসুস্থ না হই, কারণ আমাকে মুখে তুলে দেওয়ার মতো বাবা থাকবে না। জানেন, আমার জ্বর এলে বাবা আমাকে খাইয়ে দিত, জোর করে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিত। আমি রুমিকে হিংসা করছি না, তবে আমার খুব লোভ হচ্ছে। আমি কি রুমি হতে পারতাম না? আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আদরের লোভে তোমার রুমি হবার প্রয়োজন নেই। তুমি তুলতুল, এটাই তোমার পরিচয়। একটা বিবাহিত মেয়ের জীবনে তার দায়িত্ব নেয় 3 পুরুষ। প্রথমে বাবা, তারপর স্বামী, এরপর তার পুত্র। আমি জানি না আমার সন্তান তোমার ঠিক কতটুকু খেয়াল রাখবে, তবে আমি হলফ করে বলতে পারি আমার যতদিন হায়াত থাকবে আমি তোমায় কখনো উপেক্ষা করব না। তোমার কষ্ট আমাকে ব্যথিত করে, সহ্য করতে পারি না, কষ্ট হয়। একজন স্ত্রী হিসেবে এইটুকুই কি তোমার জন্য যথেষ্ট পাওনা নয় তরি? তরি মুখ ফুটে কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। আহসান বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিলে সাজিয়ে রাখা খাবারের পাত্র থেকে খাবার বাড়ল প্লেট হাতে তরির সামনে গিয়ে দাঁড়ালো। খাবার মেখে আনাড়ি হাতে তরির মুখের সামনে তুলে ধরল। রুমিকে মাঝে মধ্যে জোরপূর্বক খাইয়ে দিত সে। রুমি পর তরি হয়তো প্রথম কেউ যার জন্য এত যত্ন নিয়ে সে ভাত মেখেছে। আহসানকে এরূপ বেশি দেখে তরি ভেজা চোখে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখল। তরিকে অবাক করে দিয়ে আহসান তরি মুখে খাবার তুলে দিল। তরি হতবিহ্বল, চমকিত, বিস্মিত। আর কি পদবিতে ব্যাখ্যা করা যায় এই পরিস্থিতিকে? বাবার পর তরির জীবনে মুখ্য ভূমিকা পালন করছে কে? আহসান। বাবার পর প্রথমবার কোনো পুরুষ তরিকে খাইয়ে দিল। বিষয়টা কি স্বাভাবিক? অস্বাভাবিক হলে হোক, এরূপ আদরে যত্ন পেতে তরির মন্দ লাগছে না। তরিকে খাইয়ে দিয়ে আহসান রুমির কাছে গেল। জ্বরের ঘরে চোখ দুটো বোঝা, ঠোঁট কেমন তীর করে কাঁপছে। আহসান আলগোছে রুমির মাথায় হাত বুলিয়ে দিল। রুমির বালিশের তলে মুঠো ভর্তি লজেন্স রেখে এলো। জ্বর এলে তেতো মুখে রুমি লজেন্স খেতে খুব ভালোবাসে। এতে তার বমি বমি ভাবটা কেটে যায়, ছোটবেলার অভ্যাস যে। সন্ধ্যায় বই খাতা নিয়ে তরি আহসানের ঘরে হামলা চালালো। আহসান পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বলে তরি এড়িয়ে চলে। বিছানার উপরে বই খাতা এলোমেলো করে পড়তে বসলো। তরির একরকমই পনা দেখে আহসান মুখে রাউপ্তি কাটল না। বিছানার উপরেই তরিকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসল। তরি তখন মনে সুখে শরীর এলিয়ে দিয়ে উবু হয়ে অঙ্ক করতে ব্যস্ত। রুমির জ্বর কিছুটা সেরেছে, কিন্তু দুর্বলতা এখনো কাটেনি বিধায় আহসান পড়ার জন্য জোরাজুরি করেনি। আহসান বই পড়ার ফাঁকে আনমনে একবার তরির দিকে তাকালো। নব যৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র মনোযোগী থাকায় অন্যমনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষ স্থল হতে সরে গেছে কে জানে। মেলি শরীরে খাজ স্বচ্ছভাবে ধরা দিচ্ছে আহসানের দৃষ্টিতে। আহসান দৃষ্টি সংযত করবার প্রচেষ্টা চালালো, কিন্তু চেষ্টা ব্যর্থ হলো। ঝুঁকে বসবার কারণে তরি ব্লাউজের উড়ুর অংশটা বিপদসীমার নিচে নেমে গেছে। তা দেখে আহসান ঢোক গেল। বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল।
ভাইয়া অক্ষিযুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। আহসান দ্বিধাদ্বন্দ্বে খেই হারিয়ে ফেল। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাজে মন দিতে, অপরদিকে মন বলছে তোমারই তো বিবাহিতা স্ত্রী সে, এত সংযম কিসের? আহসানের শ্বাস ঘন হয়ে এলো, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? ওই মেয়েলি দেহের প্রত্যেকটা অঙ্গে স্পর্শ করার বৈধতা আছে তার, তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তরিকে আবার পর্যবেক্ষণ করলো সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহসানের শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফেরাতে চেয়েও পারছে না। ওই সুনিপুণ দেহে না ছুতে পারলে তার জীবন বৃথা। তরির সান্নিধ্য পাওয়াটা আজ খুব করে দরকার। শেষমেশ বিবেক আহসানকে একটাই প্রশ্ন করে বসল। শরীর ছোঁয়ার আগে স্ত্রীর মন ছোঁয়া দরকার, তুমি কি তা পেরেছ? আহসান সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। ওই প্রশ্নই তাকে কুপকাত করে ফেলল। যন্ত্রণাময়ী পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য আহসান বলল, আজ আর পড়তে হবে না তরি, বই খাতা গুটিয়ে ফেলো। তরি খাতায় মার্জিন করতে করতে বলল, একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখ। আহসান তরি বই খাতা ছুঁয়েও দেখল না। তরি এখন তার সামনে থাকা মানেই বিপদ। তরিকে আগে এখান থেকে বিদায় করতে হবে। আহসান কপটতার স্বরে বলল, আমি পরে দেখিয়ে দেব, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি বুবুর ঘরে যাও। তরি বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উদয় থেকে আঁচলটা বেশ খানিকটা সরে গেল। মেদবিহীন কোমল উদয় দেখে আহসানের গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। বড় বড় শ্বাস নিতে নিতে আদেশের সুরে তরিকে বলল, তোমাকে না বলেছি তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বুবুর ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। আহসানকে লম্বার দ্রুত শ্বাস নিতে দেখে তরি হকচুকিয়ে উঠল। ভয়ত গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? বুবুর ঔষধের বাক্সে প্রেশার ঔষধ আছে, এনে দিব আপনাকে। আহসান হতাশ হয়ে তরির পানে চাইল। কিভাবে বোঝাবে তরিকে সে? এটা কোনো শরীরের অসুখ নয়, এটা হলো মনের অসুখ। খুব বিচ্ছিরি রকমের মনের অসুখ, ছুঁয়ে দেখার অসুখ, বাজে অসুখ। স্যাক। আগে কলেজে যেতে তরির খারাপ লাগতো না, ক্লাসের গল্প করার জন্য হলো যেতে মন চাইতো, কিন্তু আজকাল কলেজে তার মন বসে না। মন ও মস্তিষ্ক উভয় পাশে আহসান নামক একটি ব্যক্তি স্থায়ী বসতি গড়ে তুলেছে। তরি চাইলেও সেই সুদর্শন সুপুরুষ ব্যক্তিত্বের মানুষটিকে উপেক্ষা করতে পারছে না। বাজে লোকটা মনের ভেতর এভাবে ঢুকে বসে আছে কেন? কি অধিকার তার? অধিকারের বিষয়টিতেই তরি বারবার আটকে যায়। যদি কথা ওঠে অধিকারের, তবে আহসানের চেয়ে বেশি আর কারোর অধিকার খাটাবার সাধ্য নেই। তরির ওপরে লিখিত এবং অদৃশ্য অলিখিতভাবে আহসানের দাবি আছে। লোকটা হুট করে এসে তরির ক্ষুদ্র মনে এতটা জায়গা করে নিল, কবে নিল? তরি টের পেয়েছে কি? পায়নি তো। তাহলে কবে ঘটল এই অঘটন কে জানে? তরির কলেজে আজ নির্ধারিত সময়ের আগেই ছুটি হলো। আজ শেষের ক্লাসটা অজ্ঞাত কারণে বাদ হয়ে গিয়েছে। তরি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রইল আহসানের অপেক্ষায়। আহসান জানে না তরির অগ্রিম ছুটির কথা। তরির পাশে ঝুমুর এসে দাঁড়ালো। প্রতিদিন টকটকে লাল লিপস্টিক দিয়ে ক্লাসে আসে সে, ম্যামের কাছেও বকা খায়, তবু কোনো লাভ হয়নি। উঁচু করে চুল বেঁধে ঠোঁট লাল করে কলেজে আসা তার স্বভাব। ঝুমুর তরিকে উদ্দেশ্য করে বলল, ছুটি হয়ে গেছে, বাড়ি যাবে না? তরি সরলতার সহিত উত্তর দিল, উনি তো নিতে আসলেন না আজ এখনো। ঝুমু কৌতূহলের স্বরে প্রশ্ন করল, উনি কে? তোমার উনি? তরি লজ্জায় মাথা নুইয়ে ফেলল। ঝুমুর আর চোখে তরিকে দেখল। ব্যাগ থেকে নিজের ফোনটা তরির হাতে দিয়ে বলল, তোমার উনির নম্বর মুখস্থ আছে? ফোনে ব্যালেন্স আছে, তাকে ফোন করে কলেজে আসতে বলো। তরি প্রথমে ইতস্তত বোধ করল,
পরমুহূর্তেই ভাবল দুপুরে এভাবে একা দাঁড়িয়ে থাকার থেকে আহসানকে ফোন করাটাই ভালো। প্রথম কলেই আহসান ফোন ধরল। অপরিচিত নম্বর দেখে একটু সন্দেহ হলো মনে, তবুও ফোনটা ধরল সে। তরির গলার স্বর শুনে আশ্বস্ত হলো। মালিক গুদাম থেকে বেরিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল সে। মেয়েটা অপেক্ষা করছে নিশ্চয়ই। ঝুমুর আর দাঁড়ালো না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তরি কলেজে গেটের সামনে আহসানের বাইক এসে থামতেই তরি ছুটে গেল তার দিকে।